আসসালামু আলাইকুম। আজকে আমরা সেট ফাংশনের তৃতীয় পার্ট নিয়ে আসছি। এর আগে আমরা দুইটা পার্ট প্রকাশ করেছিলাম, একটাতে সেট সম্পর্কিত ধারণা এবং আরেকটাতে সেট নিয়ে কিছু অঙ্ক নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে। তো আজকে আমরা সেট ফাংশনের তৃতীয় পার্ট নিয়ে চলে আসছি। তো এইখানে আমরা প্রথমে দেখতে পারছি ক্রমজোড়। ক্রমজোড় উপাদানের মধ্যে কোনটি প্রথম? আচ্ছা, ক্রমজোড় মানে হচ্ছে, ক্রম শব্দের অর্থ হচ্ছে এই 1 2 3 4 5, এই যে এইভাবে যে যাওয়া, এই যে একটা সিরিয়ালি যাওয়া বা ক্রমান্বয়ে যাওয়া, ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, বা এই দিক থেকে যদি ধরি ক্রমান্বয়ে এক এক করে হ্রাস পাচ্ছে, এই যে বিষয়টা, এটা হচ্ছে ক্রম। আর যদি জোড় বলি তাহলে হচ্ছে জোড়ায় জোড়ায়। তাহলে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা যদি নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করা হয় তাহলে তাকে ক্রমজোড় বলে। সোজা হিসাবে একটা জোড়া হইতে হইব। যেমন যদি আমরা দেখি হচ্ছে এক্স আর ওয়াই, এই যে লিখলাম, এই দুইটা হচ্ছে কি জোড়া। এখন কোনটা আগে বসবে কোনটা পরে বসবে এইটা যে যদি নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলেই হয়ে গেল কি ক্রমজোড়। বোঝা গেছে? এখন এটা কিভাবে আমরা বুঝবো যে এটা নির্দিষ্ট করে দেওয়া এইরকম কিছু, বা এই ক্রমজোড় দিয়ে কি হয়? আসলে আমরা যদি এই যে অ্যাক্সিস চিন্তা করি বা অক্ষ চিন্তা করি, আমরা জানি কি এই যে যদি একটা বিন্দু নেই, সাপোজ এই বিন্দুটা হচ্ছে এ বি, তাহলে আমরা সবসময় এক্স অক্ষকে আগে লিখি, ওয়াই অক্ষকে পরে লিখি। তার মানে হচ্ছে এই যে এইখানে যেরকম লিখছি, যখন আমরা একটা বিন্দু বসাই তখন এক্সের যেই ইটা আছে, ভুজ আছে, সেটাকে আগে লিখি, ওয়াইতে বা কোটি যেটা আছে সেটাকে পরে লিখি। এই যে নির্দিষ্ট করে দেওয়া, এক্সটাকে আগে লেখা এবং ওয়াইটাকে পরে লেখা, এটাই হচ্ছে কি ক্রমজোড়। তাহলে আমরা এক্স আর ওয়াই সমান এবি লিখতে পারবো, সমান এবি একটা ক্রমজোড় লিখতে পারবো যদি এবং কেবল যদি এক্স ইজ ইকুয়াল টু এ এবং ওয়াই ইজ ইকুয়াল টু বি হয়। দ্যাট মিন্স এক্সের স্থানে যে বিষয়টা থাকবে এইখানে সেই দুইটা সমান হতে হবে, এবং ওয়াইয়ের স্থানে যেই বিষয়টা থাকবে এই দুটোও সমান হতে হবে। যদি আমরা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 5 7 ধরি, তখন কি হয়ে যাবে? তখন এক্স ইজ ইকুয়াল টু 5 এবং ওয়াই ইজ ইকুয়াল টু 7 হয়ে যাবে। আমরা আশা করছি ক্রমজোড় কি এটা আমরা বুঝতে পারছি। তো এখন আমরা চলে যাই একটা অঙ্কে, সেটা হচ্ছে 2.1-এর 7 ক। আমরা দেখতে পারছি এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 2 কমা 2x প্লাস 1 হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো। এই যে দেওয়া আছে, এই যে একটা মান দেওয়া আছে, তারপরে কমা দেওয়া আছে, এইখানেও একটা মান দেওয়া, একটা সমীকরণ দিয়ে কমা দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এইটা একটা ক্রমজোড়, এবং এইটা সমান এক্স মাইনাস 1 সমান ওয়াই মাইনাস 2 এবং ওয়াই প্লাস 2 সমান 2x প্লাস 1, কেননা এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস 2। এখন এইটারই যদি আমরা একটা সমীকরণ নিই, তাহলে এক্স সমান ওয়াই মাইনাস 2, এই পাশে 1 মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস 1 হয়ে যায়। আবার করলে আমরা যদি ওয়াইটা এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 1। এইটা হচ্ছে সমীকরণ 1। আবার এই যে আরেকটা পাইছি ওয়াই মাইনাস 2 এবং কি ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 2x প্লাস 1। কেন? কারণ এইটা পরে আছে, এইটাও ক্রমজোড়ের, এইটাও দ্বিতীয়তে আছে, এটাও দ্বিতীয়তে আছে, এই জন্য কি এইখানে এইটা সমান এইটা। তাহলে ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 2x প্লাস 1। তাহলে এইটা যদি আমরা একটু সমাধান করি, তাহলে ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল ওয়াই মাইনাস 2x ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2। আমরা কিছুই করিনি, শুধুমাত্র এই 2xটাকে এই বাম পাশে নিয়ে আসছে, এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে গেছে। আর এই যে 2 প্লাসটা ছিল, এই পাশে প্লাস ছিল, এই পাশে চলে যাওয়া মাইনাস
হয়েছে। এইবার যদি করি y মাইনাস 2x ইজ ইকুয়াল টু -1, এটা হচ্ছে সমীকরণ 2। এখন এটাকে আমরা অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো পদ্ধতিতে করতে পারি। তাহলে আমরা যদি এইখানে যেহেতু x আর y আছে, এইখানে y আর 2x আছে, তাহলে আমরা দুটো যোগ করে দিলে y বাদ হয়ে যায়। তাহলে আমরা যদি 1 + 2 সমীকরণ দুটো যোগ করি তাহলে কি হয়, x মাইনাস y ইজ ইকুয়াল টু -1। আর এইখানে যেহেতু y মাইনাস 2x -1 আছে, এইটাকে আমরা একটু সাজায় লিখলে -2x প্লাস y ইজ ইকুয়াল টু -1 লিখতে পারি। তাহলে এইখানে এখন আমরা এটা যেহেতু দুইটা যোগ দিছি, তাহলে এখানে কি হবে, -2x প্লাস y ইজ ইকুয়াল টু -1। তাহলে এই দুটো যোগ করলে কি হয়ে যাবে, এইখানে একটা আছে, একটা থেকে দুইটা চলে গেলে -x থাকে, আর এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, প্লাসে মাইনাসে y কাটা হয়ে যাবে। আর এই দুটো যোগ করলে -1 -2, তাহলে উভয় পক্ষরে -1 দিয়ে গুণ করলে x ইজ ইকুয়াল টু 2 হয়ে যায়। এখন এই যে x এর মান আমরা 2 পাইছি, এই 2টারে আমরা 1 নংয়ে বসাইলে কি পাবো, 1 নংয়ে বসাইলে x মাইনাস y ইজ ইকুয়াল টু -1, আর x এর মান ছিল 2, তাহলে 2 মাইনাস y ইজ ইকুয়াল টু 1। তাহলে -y ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 সমান -1। এইবার উভয় পক্ষরে যদি -1 দ্বারা গুণ করে দিই তাহলে y ইজ ইকুয়াল টু 1 চলে আসবে। তাহলে নির্ণয়ের সুতরাং x y ইজ ইকুয়াল টু 2 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন পরবর্তী ধাপ হচ্ছে সেট গুণন। এখানে দেখো p ইজ ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে a এবং q ইজ ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে b c। তাহলে আমাদের নির্ণয় করতে হবে p ক্রস q এবং q ক্রস p। এখন এই যে গুণনের নিয়মটা কিভাবে হচ্ছে, গুণনে আমরা সাধারণভাবে যখন করি, যদি এমন একটা কিছু থাকে, ধরি হচ্ছে a প্লাস b এর সাথে হচ্ছে c একটা গুণন করতে হবে, তাহলে আমরা কি করি, এই c এর সাথে a প্রথমে গুণ করি ac, প্লাস c এর সাথে আবার b গুণ করি bc, এরকম একটা কিছু দাঁড়ায়। তো এই ক্ষেত্রেও মোটামুটি সেম, যখন আমরা p ক্রস q করব, আমরা করি p ক্রস q ইজ ইকুয়াল টু p এর মান দেওয়া আছে a ক্রস q এর মান দেওয়া আছে bc। তখন অনেকটা সেমভাবেই এটা হয়ে যাবে। আগে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, আগে একটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, তারপরে এই যে a এর সাথে প্রথমে b এর একটা গুণন a b, তারপরে হচ্ছে a এর সাথে আবার c এর একটা গুণন a c, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের অঙ্ক এখানেই কি শেষ। আবার আমাদের বলছে q ক্রস p নির্ণয় করতে। তাহলে আমরা যদি q ক্রস p নির্ণয় করি তাহলে q হচ্ছে b আর c এবং ক্রস p হচ্ছে a। তখন এইটা কিন্তু আবার এইভাবে হবে, আগে b এর সাথে a যাবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে b a, আর একটা কি হবে c a। বুঝা গেছে? তার মানে আমাদের বাম পাশে যেই উপাদানগুলো থাকবে তা দিয়ে ডান পাশের উপাদান গুণ করতে হলে সবসময় বাম পাশের উপাদানটা আগেই থাকবে। এই যে এখানে যেমন আগে আছে, এইখানেও আগে আছে, এই যে এইখানেও বাম পাশের উপাদান আগে আছে, এই যে বাম পাশের উপাদান আগে আছে, এবং ডান পাশের উপাদান সবসময় কি পরেই থাকবে। এটা হচ্ছে গুণনের নিয়ম, খুবই সহজ একটা নিয়ম। আশা করি পরীক্ষাতে আসলে আমরা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। এরপরে আসি, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। অর্থাৎ এইখানে হচ্ছে সংখ্যা দেওয়া আছে দুইটা, কথা বলা আছে দুইটা, একটা হচ্ছে ভাগ করলে আরেকটা হচ্ছে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। এখন আমরা যদি এই সংখ্যা থেকে এবং এই সংখ্যা থেকে 31 বিয়োগ দিয়ে দিই, যেই সংখ্যাটা পাবো ওই সংখ্যার যেই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে ওই সংখ্যাগুলোই কি এই সেটের ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি 31-এর চাইতে বড় হয়। ওকে, খুব বেশি কঠিন লাগতেছে আমি জানি আমার কথাগুলা, কিন্তু এখন যদি আমরা অঙ্কটা করি তাহলেই দেখবা যে এটা খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, এইখানে আমি কিছু এক্সাম্পল রাখছি, এটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এইখানে
আমরা 346 মাইনাস 31 করলে আসে হচ্ছে আমাদের 315 এবং 556 মাইনাস 31 ইজ ইকুয়াল টু 525। কেন আমরা এটা বিয়োগ করে দিলাম? যেহেতু এত অবশিষ্ট থাকে, এই যে এইখানে যে আমরা কিছু করছিলাম, সেটা হচ্ছে কি, যদি 12 আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। তাহলে আমরা যদি 2 ফেলে দিই তাহলে নিশ্চয়ই যেই সংখ্যাটা পাবো ওই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। সেমভাবে এইখানে এই যে 346 থেকে 31 যেহেতু প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে, তাহলে আমরা 31 বাদ দিয়ে দিলাম। 31 বাদ দিয়ে আমরা সংখ্যা পেলাম এটা, এবং 556 থেকে 31 বাদ দিয়ে সংখ্যা পেলাম এটা। এখন আমাদের কাজ হইতেছে এই দুইটা নিয়ে। কেন এখানে কি বলছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত ব্যঙ্গান্তকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এত অবশিষ্ট থাকে। এখন আমরা যেহেতু অবশিষ্টটা ফেলে দিছি, এই যে এইখানে যেহেতু অবশিষ্টটা ফেলে দেওয়ার পরে হচ্ছে কি, এইগুলা কি আসছে, সব একটা নিঃশেষী বিভাজ্য সংখ্যা আসছে। সেহেতু আমরা যেহেতু এইখান থেকে 31 ফেলে দিছি, তাহলে এই দুটো সংখ্যা অবশ্যই নিঃশেষী বিভাজ্য হবে। দ্যাট মিন্স এই সংখ্যাগুলো যে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে ওই সংখ্যাগুলোই হবে কি, নির্ণয় সেট। কিন্তু এইখানে আরেকটা কিন্তু আছে, সেটা হচ্ছে 31 যেহেতু আমাদের অবশিষ্ট ছিল, 31-এর নিচে কিন্তু আমরা কোনো বিভাজিত সংখ্যা নিতে পারবো না। কেন নিতে পারবো না? যেহেতু আমরা 31 ফালাই দিছি, হ্যাঁ, যেহেতু আমরা 31 ফালাই দিছি, তাহলে 31-এর ছোটো যদি আমরা 30 নেই, তখন কিন্তু ওইখান থেকে আমার 31 থেকে কিন্তু আমি 30 নিতে পারতাম, আমার অবশিষ্ট 1 থাকতো। হ্যাঁ, এই জন্য আমরা কি করতে পারবো না, 31-এর চাইতে বড় নিতে পারবো না। তাহলে নির্ণয় সেট হবে কি, নির্ণয় সেট হবে 31 এর চাইতে বড় এবং ওই সংখ্যা দ্বারা 315 ও 525 বিভাজিত হতে হবে। আচ্ছা, বিভাজিত হতে হবে। এখন যদি এই সংখ্যা দ্বারা কোনো একটা সংখ্যা বিভাজিত হয়, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? আমরা এটাকে বলতে পারি গুণনীয়ক। আমরা গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে আমাদের প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম, সেট ফাংশনের প্রথম ভিডিওতে। তো কারো যদি গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে কোনো ডাউট থাকে, আশা করি ওই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন 315 এর গুণনীয়কগুলো কী কী? 315 এর গুণনীয়কগুলো হচ্ছে 35, 105, 315। 31-এর চাইতে বড় গুণনীয়কগুলো আসলে। আর 525-এর বড় গুণনীয়কগুলো হচ্ছে 35, 37, 105, 175, 252 না, 525। এখন এটা কিভাবে আসছে ভাইয়া? এটা দয়া করিয়া গুণনীয়কগুলো তোমরা দেখে নিবা আমার ওই ভিডিও থেকে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইগুলো নিজেই বের করতে পারবে। তাহলে এদের সেট নির্ণয় করতে গেলে এটার সেট কি? তাহলে এটার সেট আমরা এইভাবে লিখতে পারি, জাস্ট 35, 105, 317। আর এটাও এইভাবেই কি, এখানে জাস্ট একটা সেট বসাই দিলে আমাদের দুইটা সেট চলে আসলো। এইবার আলোচনা করব ভ্যান চিত্র নিয়ে। এইখানে আমরা একটা ম্যাথ নিছি ভ্যান চিত্র সম্পর্কিত। কি বলছে, কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থী। আচ্ছা, ভ্যান চিত্র মানে কি? কোনো একটা চিত্রের মাধ্যমে কিছু তথ্য প্রদর্শিত করা, সেটাই হচ্ছে কি ভ্যান চিত্র। এই ম্যাথটা করলে আমরা ভ্যান চিত্র সম্পর্কিত ডাউটগুলো অথবা ভ্যান চিত্র সম্পর্কিত তথ্যগুলো আমরা জানতে পারবো। কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। এখন 30 জনের মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, এবং কি দুইটি খেলাই পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা কত? 10 জন। তাহলে কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না? তা আচ্ছা, এইখানে করে না,
দুইটা খেলাই কি পছন্দ করে না তা ভ্যানচিত্রের সাহায্যে প্রদর্শন করো বা নির্ণয় করো। ওকে, এখানে কি বলছে, একটি শ্রেণী 30 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 20 জন ফুটবল খেলে, 15 জন ক্রিকেট খেলে, 20 জন ফুটবল পছন্দ করে, 15 জন ক্রিকেট পছন্দ করে, 10 জন উভয় পছন্দ করে। তাহলে আমরা যদি একটা ভ্যান চিত্র নির্ণয় করি এই তথ্যের উপরে, তাহলে চিত্রটা আমাদের দাঁড়ায় এইরূপ, এই একটা গোল্লা, এই একটা গোল্লা। ওয়েল, আমার চিত্র খুব বেশি ভালো হয় নাই। তাহলে ফুটবল, এটা হচ্ছে ফুটবল, এটা হচ্ছে ক্রিকেট, আর এটা কি, এটা হচ্ছে উভয়ই যেই পছন্দ করে সেইটা। আর এটা ধরো ইউ বা এটা কি ধরো ইউ বা সার্বিক সেট, আমরা এই সম্পূর্ণ সেটটাকেই কি সার্বিক সেট বলতে পারি। তাহলে এইখানে এন অফ এফ কত, এন অফ এফ দ্যাট মিন্স ফুটবল পছন্দ করে 20 জন, এন অফ সি দ্যাট মিন্স ক্রিকেট পছন্দ করে 15 জন, এন অফ এফ, ও সরি আমাদের এটা হচ্ছে ইন্টারসেকশন হবে, যেহেতু উভয় খেলাই দ্যাট মিন্স শুধুমাত্র কমনগুলো আমরা নিছি, যে দুইজনেই কি দুইটা খেলাই কি একজনে পছন্দ করে এইরূপ নিছি। তাহলে এফ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 10। এই তথ্যগুলো আমরা কি ভ্যান চিত্র থেকে পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ভ্যান চিত্র, এইভাবে হচ্ছে, এটা হচ্ছে আলাদা, যেহেতু এটা একটা এই যে এই সার্কেলের মধ্যে এইটুকু নিজস্ব, এই সার্কেলের মধ্যে এইটুকু নিজস্ব, এবং এইটুকু কি দুই সার্কেলেই কি প্রযোজ্য, বা দুই সার্কেলেই এইটুকু জায়গা আছে, এই জন্য কি এটা হচ্ছে আলাদা এফ, এটা সি, এবং এটা কি এফ ইন্টারসেকশন সি, দ্যাট মিন্স এই জায়গাটুকু কমন। তাহলে এন অফ এফ ইজ ইকুয়াল টু 20, এই যে 20 জন ফুটবল পছন্দ করে, ক্রিকেট পছন্দ করে 15 জন, এবং উভয় পছন্দ করে 10 জন। এখন আমাদের বের করতে হবে কারা পছন্দ করে না। তাহলে আমরা জানি সূত্র মতে পছন্দ করে না কারা, এন অফ ইউ মাইনাস এন অফ সি ইউনিয়ন এফ, দ্যাট মিন্স সম্পূর্ণ সেট থেকে যারা আলাদা কমন আনকমন যা আছে ওই ইউনিয়নটা বাদ দিলেই কি আমরা যারা পছন্দ করে না তাদের পেয়ে যাব। এখন আমাদের সি ইউনিয়ন এফ বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এন অফ সি প্লাস এন অফ এফ মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এফ। এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি। তাহলে এন অফ সি দেওয়া আছে 15 আর এন অফ এফ দেওয়া আছে 20 মাইনাস ইন্টারসেকশন দেওয়া আছে হচ্ছে 10। এটা সমাধান করলে আমাদের চলে আসে 25। তাহলে পছন্দ করে না কতজন হবে, পছন্দ করে না হবে এন অফ ইউ মাইনাস এন অফ সি ইউনিয়ন এফ। এখন কত হচ্ছে ভাই, এন অফ ইউ মানে তো বললেন না, এন অফ ইউ মানে কি, এন অফ ইউ মানে সার্বিক সেট, আর সার্বিক সেট মানে কি সকল উপাদান এর মধ্যে বিদ্যমান থাকবে। তাহলে এইখানে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থী নিয়ে আলোচনা করছে, তাহলে এখানে এন অফ ইউ ইজ ইকুয়াল টু 30 হবে। তাহলে এইখানে হবে 30 মাইনাস এখানে ছিল 25, তাহলে এটা সমাধান করলে 5, এটাই অ্যান্সার। দ্যাট মিন্স সম্পূর্ণ কোনো খেলাই পছন্দ করে না, 30 জনের মধ্যে 5 জন এমন আছে যারা কোনো খেলাই পছন্দ করে না। তাহলে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। হচ্ছে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন নিজের বন্ধু বান্ধবের সাথে, এবং ছোট ভাই বোন যদি কারো পড়াশোনা করে তাদের সাথে। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। এবং হচ্ছে সামনে অবশ্যই আমি আমার চিন্তা ভাবনা এরকম আছে যে হচ্ছে গণিত বইয়ের যে একদম সম্পূর্ণ একটা সিরিজ আকারে এইভাবে ধীরে ধীরে পাবলিশ করা, হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার আলোচনা করা, যে যেন হচ্ছে সকলে ঘরে বসে বা ইউটিউব থেকেই বা আমার এই ভিডিওগুলো দেখেই হচ্ছে নিজেদের প্রিপেয়ার করতে পারে। অ্যাজ সব জায়গায় হচ্ছে ভালো টিচার নেই, হ্যাঁ, বিশেষ করে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে ভালো টিচার নেই। সো এই কারণে হচ্ছে আমি যতটুকু অ্যাজ স্টুডেন্ট শিখছি বা হচ্ছে আমার স্টুডেন্টদের পড়াই, ওইভাবে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। যেহেতু হচ্ছে
ফোনের থ্রুতে ভিডিওগুলো হয়, সেহেতু ভিডিওগুলো একটু কাঁপাকাঁপি হয়। এই জন্য হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং ভয়েসটাও হয়তো অত বেশি ক্লিয়ার হয় না, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আশা করি এই ভিডিওগুলো আপনাদের খুব কাজে লাগবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আসসালামু আলাইকুম।